কি ম্যাচিং করাতে হয়? ডোনার আর রেসিপিয়েন্টের HLA ম্যাচিং করাতে হয়। HLA ম্যাচিং করাতে হয়। HLA মানে কি? হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। এই HLA বা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন ম্যাচ করাতে হয়। কজেটিভ এজেন্টকে HIV ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এরা কিন্তু রেট্রোভাইরাস ফ্যামিলির মধ্যে পড়ে। রেট্রোভাইরাস ফ্যামিলি। স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু P2S একাডেমি। আগের ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম ইমিউন সিস্টেম নিয়ে, ইমিউনিটি নিয়ে, টাইপস অফ ইমিউনিটি, ইমিউন সিস্টেমের কম্পোনেন্টস অ্যান্ড হাউ দ্য ইমিউন সিস্টেম ফাংশনস ইন আওয়ার বডি। আজকে আমরা পড়ব যে ইমিউন সিস্টেমের কিছু ডিসঅর্ডারস বা ইমিউন সিস্টেম উইকেন্ড হয়ে গেলে কি কি সমস্যা আমাদের হতে পারে। একটা প্রিভিউ তোমাদের আমি দিয়েছিলাম, দ্যাট ইজ অ্যাবাউট অ্যালার্জি, যে হিস্টামিন, সেরোটোনিন, IgE যখন বেশি বেরোয় তখন মাস্ট সেলকে এই IgE ট্রিগার করে হিস্টামিন সেরোটোনিন রিলিজ করতে। অ্যাকচুয়ালি IgE কে মাস্ট সেলের কাছে যে সমস্ত সেলস নিয়ে যায় বা যে কোনো অ্যান্টি জেনকে বা অ্যান্টিবডিকে, জেনারেলি এখানে অ্যান্টিজেন বলাটাই ভালো, যারা ধরো নিয়ে যায় কোনো অ্যান্টিবডি প্রডিউসিং সেলের কাছে, তাদেরকে আমরা কি বলি? APC বলি। তাদেরকে আমরা বলি APC অর অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। এরকম অ্যান্টিবডি প্রেজেন্টিং সেলসও আছে, বাট সেগুলো এখনো রিসার্চ সাপেক্ষ চলছে যে অ্যান্টিবডি কি শুধু লিমফ্যাটিক সিস্টেমেই ঘুরে বেড়ায় নাকি অ্যান্টিবডিকেও কোনো সেল প্রেজেন্ট করে স্পেসিফিক কিছু এপিটোপসের সাথে এক্সপোজ করানোর জন্য, এগুলো রিসার্চিং। বাট এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলটা কিন্তু আছে। ফর এক্সাম্পল, ওয়ান এক্সাম্পল অফ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল ইজ দ্য বি সেলস। কোন বি সেলস? যারা কিনা এখনো অব্দি মেমরি সেলে রূপান্তরিত হয়ে গেছে। কারণ ওই যে বলেছিলাম, বি সেলের সারফেসে কিছু অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টিজেনটাকে ওরা পেয়ারিং করে বুঝতে পারে যে আচ্ছা সেম টাইপ অফ অ্যান্টিজেন নিয়ে সেম টাইপ অফ মাইক্রোবস এসছে, কারণ অ্যান্টিজেনস আর জেনারেলি মাইক্রোব স্পেসিফিক। তো সে কিছু জেনারেলাইজড অ্যান্টিজেন আছে আর কিছু মাইক্রোব স্পেসিফিক অ্যান্টিজেনস আছে। তো এই বি সেলস গুলো, বিশেষ করে মেমরি বি সেলস গুলো কি করে, যে ওরা, যেটা আগের দিন তোমাদের বলছিলাম, যে ওরা ম্যাচ করায়, যে ওই মাইক্রোব স্পেসিফিক অ্যান্টিজেন গুলোকে ম্যাচিং করায়। তো এরা ওদের সারফেসে ওই কিছু মাইক্রোব স্পেসিফিক অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে। যদি ইনভেডিং মাইক্রোবদের সাথে অ্যান্টিজেন বা এপিটোপ বন্ডিং হয়ে যায়, তখন ওরা কি করে? প্লাজমা সেলে রূপান্তরিত হয় বা ট্রান্সফর্মড হয়, অ্যান্ড ওরা কি করে? সাইটোকাইনস, অ্যান্টিবডিজ ইত্যাদি রিলিজ করে। তো এইটা গেল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। তো জেনারেলি দেখো, ইমিউন সিস্টেমের যে এরকম কয়েকটা জিনিস আছে, সেইগুলোর যদি কোনো ফল্ট হয় তাহলে কিন্তু অনেক রকমের প্রবলেম হতে পারে। অ্যালার্জিটা তোমাদের অলরেডি বলেছি। আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করতে চাই ফার্স্টে, দ্যাট ইজ অর্গান ট্রান্সপ্ল্যান্ট। অর্গান ট্রান্সপ্ল্যান্ট এর সাথে আর একটাও জিনিস আছে, সেটা হচ্ছে স্কিন গ্রাফটস। সেগুলো কি? লেট আস ডিসকাস স্কিন গ্রাফটস। দেখো, ফার্স্টে আসি অর্গান ট্রান্সপ্ল্যান্টে। মেকানিজমটা এক, তাই আমি একসাথেই বোঝাবো। দেখো, আমরা অনেকেই জানি যে কারোর যদি কিডনি ফেল করে বা দুটো কিডনি একসাথে ফেল করে, ইজ আ বিগ রেয়ারিটি। অনেক সময় আইদার ইউর লেফট অর এক্সকিউজ মি রাইট কিডনি সেটা এফেক্টেড হয়, বা অনেক সময় সিরোসিস অফ লিভারের জন্য লিভারটা নন ফাংশনাল হয়ে যায়। তখন কি করতে হয়? অর্গান ট্রান্সপ্লান্ট করতে হয়, কিডনি ট্রান্সপ্লান্ট করতে হয়, লিভার ট্রান্সপ্লান্ট করতে হয়। তো এই যে ট্রান্সপ্লান্ট কিভাবে হয় না, একজন ডোনেট করেন, একজন রিসিভ করেন। যিনি ডোনেট করছেন তাকে আমরা ডোনার বলছি, যিনি রিসিভ করছেন তাকে রিসিপিয়েন্ট বলছি। কিন্তু এখানেও
ইমিউন সিস্টেমের একটা খেলা আছে। সেম উইথ স্কিন গ্রাফটস, এখানেও একটা খেলা আছে। কি আছে? স্কিন গ্রাফট মানে কি, ধরো তোমার সিভিয়ার বার্ন হয়েছে, হুম, তো তখন তোমার স্কিনটা ড্যামেজড হয়ে গেছে, অ্যাপিয়ারেন্স খারাপ হয়ে গেছে, এবং অ্যাপিয়ারেন্স খারাপের থেকেও বড় হচ্ছে স্কিন যেহেতু আমাদের একটা ফিজিক্যাল ব্যারিয়ার ইমিউন সিস্টেমের, কম্প্রোমাইজ স্কিন কিন্তু বা ড্যামেজ স্কিন কিন্তু আমাদের ভালনারেবল করে দেয় অনেক টাইপের মাইক্রোবিয়াল ইনফেকশনের জন্য, মেনলি ফাঙ্গাল ইনফেকশনস। তো সেইটা অ্যাভয়েড করার জন্য কি করতে হয়, আমাদের কোনো একটা ডোনারের থেকে স্কিন নিয়ে সেই এফেক্টেড এরিয়ার উপরে গ্রাফটিং বা বসিয়ে দিতে হয়। এখানেও একটা ব্যাপার আছে। দেখো কি ম্যাচিং করাতে হয়, ডোনার আর রেসিপিয়েন্টের HLA ম্যাচিং করাতে হয়। HLA ম্যাচিং করাতে হয়। HLA মানে কি? হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। এই HLA বা হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন ম্যাচ করাতে হয়। এইটা যদি ম্যাচ করে যায়, এই অ্যান্টিজেন গুলো আমাদের প্রত্যেকের থাকে, এবং এগুলো একটা ইউনিক অ্যামাইনো অ্যাসিড কোড দিয়ে তৈরি হয়, যেটা পার্সন টু পার্সন তো ভ্যারি করেই, ফ্যামিলি টু ফ্যামিলিও ভ্যারি করে। সেম ফ্যামিলির মধ্যে হলে ভ্যারিয়েশন কম, ডিফারেন্ট ফ্যামিলিজ হলে ভ্যারিয়েশন বেশি। তো যত ভ্যারিয়েশন কম হবে এই হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেনের প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের, ভ্যারিয়েশন যত কম হবে, তত ডোনার অর্গানটা রেসিপিয়েন্ট বেটার ভাবে নিতে পারবে, তার বডি কোনো ইমিউন রেসপন্স ট্রিগার করবে না, মানে সেলফ রেকগনিশন হবে, যেটা আমরা আগে ডিসকাস করেছি। এবার এই HL এর যদি কম্প্যাটিবিলিটি কম হয়, ম্যাচিং না হয়, তখন কি হবে, বডি রিজেক্ট করে দেবে। এবার রিজেক্ট করে দেবে মানে কি, ছুঁড়ে ফেলে দেবে বডি? না, সেরকম কিছু করবে না। কি হবে, সাপোজ তুমি কিডনি ট্রান্সপ্লান্ট করলে, your body will trigger a severe allergic reaction against that. হিস্টামিন সেরোটোনিন ওই নিউলি ট্রান্সপ্লান্টেড কিডনিটাকে ড্যামেজ করে দেবে। অ্যানাফাইলেকটিক শকে চলে যেতে পারো তুমি সিভিয়ার অ্যালার্জি হলে, ফিভার আসবে, পেন হবে, হ্যাঁ, সেপ্টিসিমিয়া হয়ে যেতে পারে সেখান থেকে, মানে সিভিয়ার, এটা একটা মেডিকেল এমার্জেন্সি যদি রিজেক্ট করে। তো জেনারেলি ইমিউন রেসপন্স যাতে কম হয়, তো তখন ডক্টরসরা আমাদের বিভিন্ন ইমিউনো সাপ্রেসেন্ট অ্যাডমিনিস্টার করেন, বাট স্টিল অনেক ক্ষেত্রে দেখা যায় যে বডি রিফিউজ করে দিচ্ছে, রেসিপিয়েন্টের বডি রিফিউজ করে দিচ্ছে যদি এই ছেলের ম্যাচিং প্রপার না হয়। এই গেল ব্যাপার। এবার এই HLA, এই যে অ্যান্টিজেন গুলো, এগুলোকে কোন জিন কোড করে? আমরা সবাই জানি যে কোনো প্রোটিনকে যে কোনো জিন কোড করে, দ্যাট ইজ MHC জিন। ঠিক আছে, এটা একটা জিন কমপ্লেক্স। ঠিক আছে, এর এর ফুল ফর্ম কি? মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। ওকে, মেজর হিস্টোকম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এটা একটা জিন কমপ্লেক্স। জিন কমপ্লেক্স মানে কিছুই না, অনেকগুলো জিন ক্লাস্টার্ড হয়ে একটা সিঙ্গেল লোকাসের মধ্যে থাকে। এরা আবার কোথায় থাকে? শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6। এই এমএইচসি জিন কমপ্লেক্সটা কোথায় থাকে? শর্ট আর্ম অফ ক্রোমোজোম 6। এগুলো অর্গান ট্রান্সপ্লান্টের ব্যাপার। স্কিন গ্রাফটসও সেম ম্যাচিংয়েই হয়। এবার কত রকমের স্কিন গ্রাফট হতে পারে সেটা আমরা একবার দেখে নিই। একটা হচ্ছে অটোগ্রাফটিং। ঠিক আছে, এই অটোগ্রাফ মানে কিন্তু তোমরা যে অটোগ্রাফ চাও সেলিব্রিটিদের থেকে, সেসব না। এটা হচ্ছে অটোগ্রাফটস। এটা কি? অটোগ্রাফটস হচ্ছে যখন তোমার হাতের স্কিন ড্যামেজ হয়ে গেছে, তোমার পায়ের থেকে হেলদি স্কিন তুলে নিয়ে তোমার হাতে বসিয়ে দেওয়া হচ্ছে, এটা অটোগ্রাফটস। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে অ্যালোগ্রাফটস। অ্যালোগ্রাফটস এটা আবার কি? ধরো তোমার কোনো টুইন ব্রাদার বা টুইন সিস্টার আছে, বা
টুইন নাও যদি থাকে, তোমার নিজের কোনো ভাই বোন আছে, তাদের স্কিনটা যদি তুমি গ্রাফট করে নাও নিজের বডিতে, সেটাকে আমরা অ্যালোগ্রাফট বলবো। আর একটা কি, আইসোগ্রাফট। আইসোগ্রাফট এটা হচ্ছে যে কোনো আনরিলেটেড মানুষের থেকে, র্যান্ডম কোনো মানুষের থেকে যদি তুমি স্কিন গ্রাফটিং করো, মানে তার থেকে যদি স্কিনটা তুমি রিসিভ করো, সে যদি ডোনেট করে, সেটাকে আইসোগ্রাফট বলে। যেমন ধরো তুমি আর তোমার কোনো স্কুল ফ্রেন্ড, ধরো তোমার কোনো রিলেটিভ না, কিচ্ছু না, কোনো রকমের তোমাদের কমন হেরিডিটি নেই, তার থেকে যদি তুমি রিসিভ করো কোনো একটা স্কিন ফ্র্যাগমেন্ট, যেটা তুমি গ্রাফট করে নেবে নিজের ড্যামেজ স্কিনের ওপরে, সেটা আইসোগ্রাফট। আর লাস্ট হচ্ছে, এটা সব থেকে মডার্ন এখন চলছে, জেনোগ্রাফট। মানে তুমি এই স্কিন সেগমেন্টটা বা স্কিন ফ্র্যাগমেন্টটা অন্য কোনো অ্যানিমাল স্পিসিসের থেকে নিচ্ছ, এটাকে জেনোগ্রাফট বলে। ওকে, জেনোগ্রাফটিং কিন্তু লেটেস্ট মেডিকেল সায়েন্সের একটা ব্যাপার। যেমন দেখা গেছে স্কিন পুড়ে গেলে, এখন সিভিয়ার যদি 3rd ডিগ্রি বার্ন হয়, তখন তিলাপিয়া মাছের স্কিন গ্রাফট করা হচ্ছে বার্নড টিস্যুর ওপরে। তাতে কি হয়, তাতে হিলিং ফাস্ট হয়, অনেক তাড়াতাড়ি হিলিং হয়, HL এর ঝামেলা থাকে না, কারণ আমাদের স্কিনের HLA আর তিলাপিয়া মাছের স্কিনের যে HL এর প্রোটিন সিকোয়েন্স, তারা মারাত্মকভাবে কম্প্যাটিবল। কেন? বিকজ উই আর অল ভার্টিব্রেটস। তো ভার্টিব্রেটস হওয়ার কারণে কিছু ফিচার আমাদের থাকবেই, শুধু মরফোলজিক্যাল ফিচার নয়, অ্যানাটমিক্যাল, ফিজিওলজিক্যাল, বায়োকেমিক্যাল কিছু ফিচারও আমাদের কমন থাকবে, যার একটা এক্সাম্পল হচ্ছে এই HLA কম্প্যাটিবিলিটি বিটুইন হিউম্যানস এন্ড তিলাপিয়া। তো রিকভারি বেটার হয়, অনেক ফাস্ট হিলিং হয়, আর তার উপরে দেখা গেছে তিলাপিয়ার স্কিনের ভেতরে প্রচুর সেলেনিয়াম আছে, প্রচুর জিঙ্ক আছে, which promotes healthy tissue growth over that graft। আমাদের নিজের সেলুলার গ্রোথকে প্রমোট করে ওভার দ্যাট গ্রাফট, সেটাকে কভার করে দেওয়ার জন্য, এবং এটা হয়ও। অ্যাডভান্স যে কান্ট্রিজ গুলো আছে, ইনফ্যাক্ট ইন্ডিয়াতেও এখন এটাকে ট্রাই করা হচ্ছে, যদিও এখন একটা নিসেন্ট এক্সপেরিমেন্টাল ফেজে আছে, বাট অনেক জায়গাতে তোমরা যদি কিছু রিসার্চ পেপারস পড়ো, লাইক টেক্সাস স্টেট হসপিটাল ইত্যাদি, এখানে এইসব জায়গাতে ফার্স্ট করা হয়েছিল, USA তে এটা খুব এই নিয়ে কাজ চলছে। তো জেনোগ্রাফট কিন্তু এখন চলে এসছে আমাদের কনসেপ্টের মধ্যে। তো এটা গেল স্কিন গ্রাফট। আর একটা মারাত্মক জিনিস হয় আমাদের, ঠিক একটা নয়, আরো দুটো মারাত্মক জিনিস হয় আমাদের এই ইমিউন সিস্টেমের যদি কোনো সমস্যা ঘটে। প্রথমে আমরা আসবো এইডস। এইডস এর ফুল ফর্ম তোমরা অনেকেই জানো, আমি মেকানিজমটা তোমাদের বোঝাই। এইডস এইডস একটা অ্যাব্রিভিয়েশন, আর এইডস ইজ নট আ ডিজিজ, ইট ইজ আ syndrome. A stands for acquired, I stands for immuno, D stands for deficiency, S stands for syndrome. So what is the difference between disease and syndrome? ডিজিজ বলতে জেনারেলি আমরা যেটা বুঝি সেটা হচ্ছে বাইরে থেকে কেউ একটা অ্যাটাক করলো, কোনো মাইক্রোব, অবভিয়াসলি তোমার মানে কোনো না কোনো বন্ধু তোমাকে এসে ঘুষি মারলো, সেটা ডিজিজ। কোনো মাইক্রোব তোমাকে অ্যাটাক করলো, করে তোমার মধ্যে কিছু বায়োকেমিক্যাল চেঞ্জেস ঘটালো, কিছু ইমিউন রেসপন্স হলো, তার ফলে তোমার কিছু সিমটমস দেখা দিল, তুমি কিছুদিন উইক থাকলে, তারপর সেরে উঠলে, এটাকে আমরা ডিজিজ বলি। আর সিনড্রোম কি? সিনড্রোম হচ্ছে তোমার বডির কোনো একটা সিস্টেম যদি জেনেটিক্যালি উইক হয়ে যায়, মাইন্ড দ্যাট টার্ম,
জেনেটিক্যালি উইক হয়ে যায়। জেনেটিক্যালি উইক হয়ে যাওয়ার মানে হচ্ছে তোমার এই অর্গান সিস্টেমটা, যে সমস্ত টিস্যু, যে সমস্ত সেলস দিয়ে তৈরি, তাদের মধ্যে যে ডিএনএটা আছে সেটা যদি কোনোভাবে কম্প্রোমাইজড হয়, ম্যানিপুলেটেড হয়, মিউটেটেড নয় কিন্তু ম্যানিপুলেটেড হলো, মানে ও যে সমস্ত প্রোডাক্টস বা প্রোটিনস তৈরি করার কথা সেগুলো হয় ঠিক মতো করছে না, বা কিছু এমন প্রোটিন তৈরি করছে যেগুলো আনডিজায়ারেবল, এবং তার ফলে তোমার অর্গান সিস্টেমটা উইক হয়ে গেল। উইক হয়ে যাওয়ার ফলে সে প্রপারলি ফাংশন করছে না, এবং প্রপারলি না ফাংশন করার জন্য তোমার বিভিন্ন ফিজিওলজিক্যাল প্রবলেমস হচ্ছে, সেটাকে আমরা সিনড্রোম বলবো। তো এইডস ইজ আ সিনড্রোম, অ্যাকোয়ার্ড ইমিউনোডিফিসিয়েন্সি সিনড্রোম। কজেটিভ এজেন্ট কে? কজেটিভ এজেন্ট কে? এইচআইভি ভাইরাস, হিউম্যান ইমিউনোডেফিসিয়েন্সি ভাইরাস, এরা কিন্তু রেট্রোভাইরাস ফ্যামিলির মধ্যে পড়ে। রেট্রোভাইরাস ফ্যামিলি, ঠিক আছে? রেট্রোভাইরাস মানে দে হ্যাভ আরএনএ অ্যাজ জেনেটিক মেটেরিয়াল, আরএনএ ভাইরাস বলি আমরা এদের, ঠিক আছে? কারণ এদের জেনেটিক মেটেরিয়ালটা ইজ নট ডিএনএ বাট আরএনএ। কাদের টার্গেট করে? ম্যাক্রোফাজদের। বুঝতেই পারছো, ম্যাক্রোফাজ আর ভেরি ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ ইয়োর অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম। তো অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেমের উইকনেস বাড়িয়ে দেয় বা অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেমকে উইক করে দেয় এই এইচআইভি। আর এই উইক হওয়ার জন্য, অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম উইক হওয়ার জন্য যে তোমার বডি সাসেপ্টেবল হয়ে গেল ফর ভেরিয়াস কাইন্ডস অফ ইনফেকশনস, এবং body has lost the ability to fight back against those infections which makes you really sick and may even kill you in the long run, এটাকে আমরা এইডস বলতে পারি। তো ম্যাক্রোফাজদের টার্গেট করে ইনিশিয়ালি। এরপরে নেক্সট টার্গেট হচ্ছে টি লিম্ফোসাইটস বা টি সেলস। মানে বুঝতেই পারছো, তোমার অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেমটা পুরো নষ্ট করে দিচ্ছে টি লিম্ফোসাইটস। ইনকিউবেশন পিরিয়ড কতদিন? ইনকিউবেশন পিরিয়ড মানে হচ্ছে যে এইচআইভি তোমার বডিতে ঢোকার পর তোমার বডি সিমটম শো করতে যতদিন টাইম নেবে তাকে ইনকিউবেশন পিরিয়ড বলে। ঢোকার পরেই কিন্তু সাথে সাথেই সিমটম দেয় না। ওই যে ডেটলের অ্যাডে দেখবে, ডেটলের অ্যাডে আবার ম্যাগনিফাইং লেন্সের আন্ডারে ব্যাকটেরিয়া দেখা যায়, কিন্তু দেখবে মানে সব আজগুবি জিনিস। দেখবে একটা মানে দেখালো এরকম একটা অ্যানিমেটেড ভাইরাস ঢুকে গেল, তুমি হাসতে শুরু করলে, না, অত সোজা নয়। ভাইরাসটা তোমার বডিতে ঢুকবে, তারপর কিছুদিন সে নিজের পপুলেশন বাড়াবে, এবং পপুলেশন বাড়ানোর মধ্যে সে অনেক সেলুলার ড্যামেজ করবে তোমার বডিতে। তোমার সেল ড্যামেজ যখন একটা লিমিটের ওপরে চলে যাবে, একটা লিমিট ক্রস করবে, তখন আমরা কিছু সিমটম দেখতে পারবো। দেন ইয়োর বডি উইল গিভ ইউ ইন্ডিকেটরস দ্যাট ইউ আর নট ওকে। যে ইন্ডিকেশন গুলোকে আমরা সিমটমস বলি। তো সিমটমস মানে তোমার বডিতে ভাইরাস ঢোকার পর সিমটমস আসতে যতদিন টাইম লাগে সেটাকে আমরা ইনকিউবেশন পিরিয়ড বলি। এইচআইভির ক্ষেত্রে কত? 6 মান্থস থেকে 10 ইয়ার্স অব্দি। মানে ভাবো, কোন একটা লোকের বডিতে যদি আজকে এইচআইভি ঢোকে, টুডে ইজ 29th November 2024, আজ থেকে 6 মাস পরেও হতে পারে, মানে জুন মাসেও হতে পারে সিমটমস তার বডিতে। আবার 10 বছর পরে, মানে হয়তো নভেম্বর 2034-এ তার বডিতে সিমটমস দেখা দিল এইডস এর। এত বড় ইনকিউবেশন পিরিয়ড, এবং তাই ট্রিট করে ইটস ভেরি ডিফিকাল্ট। হয় কি করে চলো দেখা যাক। ধরো এই একটা এইচআইভি, এটা বাইরেটা হচ্ছে ক্যাপসিড, এটা ক্যাপসিড, প্রোটিন ক্যাপসিড, আর এর ভেতরে এই আরএনএ আছে, সিঙ্গেল স্ট্র্যান্ডেড আরএনএ আছে। আরএনএ এবার কি করবে? এটা একটা ম্যাক্রোফাজ।
এটা ম্যাক্রোফাজ। এই ম্যাক্রোফাজের সাথে এর ক্যাপসিডের ফিউশন হবে। ফিউশনের ফলে কি হবে, এইখানে আরএনএটা চলে এলো সাইটোপ্লাজমে। এইখানটা ম্যাক্রোফাজে নিউক্লিয়াস আছে। এবার সাইটোপ্লাজমে একটা এনজাইম আছে, এটা আরএনএ, ঠিক আছে, ভাইরাল আরএনএ, ভিআরএনএ লিখলাম। এবার এই ভিআরএনএটা কি হবে, সাইটোপ্লাজমে একটা এনজাইম আছে যার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ কি করবে, এটাকে ভাইরাল ডিএনএ তে কনভার্ট করে দেবে, ভাইরাল আরএনএটাকে। ঠিক আছে, ম্যাক্রোফাজ এলো, তার মেমব্রেন ফিউশন হলো, আমাদের সরি এইচআইভি এলো, এইচআইভির কি হলো, মেমব্রেন ফিউশন হলো, মানে ক্যাপসিডের সাথে আমাদের ম্যাক্রোফাজের প্লাজমা মেমব্রেনের ফিউশন হলো, তার ফলে ভাইরাল আরএনএটা ভেতরে চলে এলো, এই ক্যাপসিডটা ডিসকার্ডেড হয়ে যাবে। তো ভাইরাল আরএনএটা, এই যে সাইটোপ্লাজম আছে ম্যাক্রোফাজের, ম্যাক্রোফাজের সাইটোপ্লাজমের মধ্যে একটা এনজাইম আছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, সেই রিভার্স ট্রান্সক্রিপ্টেজটাকে ইউজ করিয়ে ভাইরাল আরএনএটা ভাইরাল ডিএনএ তে কনভার্টেড হয়ে যাবে। যেই ভাইরাল ডিএনএ তে এটা কনভার্টেড হয়ে যাবে, তখন ও কি করবে, এই যে আমাদের যে ডিএনএ আছে, আমাদের যে ডিএনএ আছে হিউম্যান ডিএনএ, হিউম্যান ডিএনএ এর মধ্যে কি হবে, এই ইনকর্পোরেটেড হয়ে যাবে এরকম ভাবে। ইনকর্পোরেটেড হয়ে যাওয়ার পরে রেপ্লিকেশনের ফলে কি হবে, অনেকগুলো অনেকগুলো এই যে অনেকগুলো মাল্টিপল মাল্টিপল ভাইরাল আরএনএ তৈরি হবে। মাল্টিপল ভাইরাল আরএনএ গুলো কি হবে, এখানে গলগি কমপ্লেক্স আছে, গলগি কমপ্লেক্স আছে সেলের। এই গলগি কমপ্লেক্সের মধ্যে কি হবে, এটা প্যাকেজড হবে ইনটু নিউ ক্যাপসিডস, কারণ এই আরএনএ থেকে ভাইরাল প্রোটিন তৈরি হবে, এই ভাইরাল আরএনএ থেকে কি হবে, ভাইরাল অ্যামাইনো অ্যাসিডস তৈরি হবে, যেটা কি করবে, গলগি কমপ্লেক্স, জিসি লিখলাম, গলগি কমপ্লেক্স কি করবে, ভাইরাল প্রোটিন ক্যাপসিডে কনভার্ট করে দেবে, যার মধ্যে কি হবে, এই ভাইরাল প্রোটিন ক্যাপসিডের মধ্যে, এই ভাইরাল প্রোটিন ক্যাপসিডের মধ্যে, এখানে লিখছি, প্রোটিন ক্যাপসিডের মধ্যে কি হবে, এই রেপ্লিকেশন তো চলছেই, ট্রান্সক্রিপশন তো চলছেই, হ্যাঁ, এই ডিএনএটা রেপ্লিকেট করবে, তারপরে তার ট্রান্সক্রিপশন হয়ে কি হবে, অনেকগুলো এরকম ভাইরাল আরএনএ তৈরি হবে, ভাইরাল আরএনএটা প্যাকেজড হয়ে যাবে, ইনকর্পোরেটেড হয়ে যাবে গলগি কমপ্লেক্সে। তারপরে কি হবে, এরা এই ম্যাক্রোফাজটাকে লাইসিস করে, লাইসিস অফ ম্যাক্রোফাজ হবে, লাইসিস করে কি হবে, বাইরে বেরিয়ে আসবে। ছিল একটা, তোমার বডিতে ঢুকেছে একটা, তোমার বডির একটা সেলকে নষ্ট করে, একটা ম্যাক্রোফাজকে নষ্ট করে বেরোলো কটা, কয়েকশো। এইভাবে কি হলো, এইডস তোমার বডিতে শুরু হলো, এবং এই সাইকেলটা রিপিট হবে, আর একটা ম্যাক্রোফাজকে এফেক্ট করবে, ইন্ডিভিজুয়াল এক একটা একটা ম্যাক্রোফাজকে এফেক্ট করবে, করে আরো শয়ে শয়ে তৈরি হবে। আলটিমেটলি এরা টি লিম্ফোসাইটকে কি করবে, ড্যামেজ করবে, আলটিমেটলি টি লিম্ফোসাইটকে ড্যামেজ করবে, মানে টি লিম্ফোসাইট সেলগুলোকে এরা কি করবে, কিছু এনজাইমস রিলিজ করে ইনঅ্যাক্টিভ করে দেবে, নষ্ট করে দেবে, কার্যকারিতা ওদের কমিয়ে দেবে বা ইনঅ্যাক্টিভ করে দেবে একেবারে। তার ফলে কি হবে, তোমার অ্যাকোয়ার্ড ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যাবে। এইডস হলে একটা কমন কোল্ড মে কিল ইউ, একটা সামান্য ডায়রিয়া মে কিল ইউ, বিকজ তোমার বডি আর সারবে না। No amount of medicines, no amount of antibiotics may come of any health. Ultimately, সিভিয়ার অনেক রকম রোগ তোমার মধ্যে হবে, যেগুলো আমাদের এই সামান্য সাধারণ অ্যান্টিবায়োটিক্স এর কম নয়, তোমার হসপিটালাইজ করতে হবে, মাল্টি অর্গান ফেলিয়ার হবে, সেগুলো যতদিন ধরে তুমি রোগ বহন করবে, আলটিমেটলি তোমার কোয়ালিটি অফ লাইফ ডিটোরিয়েট করে আস্তে আস্তে একটা স্লো পেইনফুল ডেথের দিকে তুমি এগিয়ে যাবে। এটা গেল এইডস। আর একটা জিনিস হয়, আচ্ছা, এইডস এর মেইনলি কোথায় এফেক্ট করে, এই ম্যাক্রোফাজ গুলোকে তো দিল, বাট মানে কোথায়, সাইট কোথায়, আমাদের বডির
কোন জায়গাগুলোকে এই এইচআইভি মেনলি টার্গেট করে? অনেক জায়গা আছে। টনসিলস একটা জায়গা, যেটা একটা লিম্ফয়েড অর্গান। স্প্লিন এফেক্ট করতে পারে। পেয়ার্স প্যাচেস আছে আমাদের স্মল ইন্টেস্টাইন, স্পেলিংটা লিখে দিই, পেয়ার্স প্যাচেস স্মল ইন্টেস্টাইনে আছে, এটা স্মল ইন্টেস্টাইনের লিম্ফয়েড অর্গানস, ঠিক আছে। পেয়ার্স প্যাচেস আছে, সেগুলোকে ইনফেক্ট করতে পারে। এইচআইভি মেইনলি যে জায়গাটা ইনফেক্ট করে, সেটাকে আমরা বলি মল্ট, MALT, মল্ট। এটা কি? এটা হচ্ছে মিউকোসাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, মল্ট। মিউকোসাল বা মিউকোসা অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু, মল্ট। হ্যাঁ, এই মল্টের ভেতরে আমাদের 50%, এগুলো কি আমাদের মিউকাস যে মেমব্রেনটা, আমাদের মিউকাস মেমব্রেনটার মধ্যে লিম্ফ ভেসেলস আছে। তো আমাদের বডির সমস্ত মিউকাস মেমব্রেনটা 50% অফ আওয়ার লিম্ফ্যাটিক সিস্টেমকে রিপ্রেজেন্ট করে। ইট কন্টেন্স 50% অফ অল আওয়ার লিম্ফস অ্যান্ড লিম্ফোসাইটস এই মল্টের ভেতর থাকে। তো মল্টটাকে সবার আগে এফেক্ট করে, যার ফলে কি হয়, আমাদের বডি খুব তাড়াতাড়ি ব্রেকডাউন করে ইন টার্মস অফ আওয়ার ইমিউনিটি অর অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এইভাবে কিন্তু এইডস এফেক্ট করে। এইডস কিভাবে হতে পারে? অনেকভাবে হতে পারে। কোনো এইডস পেশেন্টের যদি ইউজড সিরিঞ্জ তুমি নাও, ব্লাড টু ব্লাড ট্রান্সফার হতে পারে, প্ল্যাসেন্টাল ট্রান্সফার হতে পারে। মায়ের যদি এইচআইভি ইনফেকশন থাকে এবং সেই সময় সে যদি প্রেগনেন্ট হয়, তো তার বডি থেকে প্ল্যাসেন্টা ক্রস করে তার ফিটাস এইচআইভি ইনফেক্টেড হয়েই জন্মাবে, একে কনজেনিটাল এইডস বলা হয়। আনপ্রোটেক্টেড সেক্সুয়াল রিলেশনশিপ থেকে হতে পারে, যার তার সাথে, হ্যাঁ মানে যাতা ভাবে করলে হতেই পারে, খুব কমন, মানে এটা মোস্ট কমন। আরো আছে যে রেজার ব্লেডস, যেগুলো শেভিং এ ইউজ হয়, সেলুনে বিশেষ করে, ওই জন্য নিউ রেজার সবসময় ইউজ করতে বলে। কারণ ধরো কেউ একটা শেভ করতে এসছে সেলুনে, তো হতেই পারে যে তিনি এইডস পেশেন্ট, তো তার কেটে গেল কোনো একটা ভাবে শেভ করতে গিয়ে আকচার, তোমরাও যারা মানে শেভ টেভ করো তোমরাও জানো যে এটা হয়, আকচার হয়, তোমাদেরও স্কিন অনেক সময় কেটে যায়। তো ওই যে হালকা এক ড্রপ ব্লাড হলেই চলবে, তার ভেতরে লক্ষ লক্ষ এইচআইভি আছে। তো সেটা যদি ফেলে না দেয়, ওই রেজারটাকে যদি না ফেলে দিয়ে এবং পুরো যে হ্যান্ডেল আছে সেগুলোকে যদি ভালো করে স্টেরিলাইজ না করা হয়, এবং ওইটাই যদি ওই ইউজ রেজারটা দিয়ে যদি জাস্ট হালকা এরকম জলে একটু ধুয়ে তোমাকে আবার শুরু করে দিল, আবার তোমার গাল কাটলো, হয়ে যেতে পারে। কিন্তু এরকম প্রচুর 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 এরকম ব্যাপার আছে। মেনলি যারা ড্রাগ অ্যাবিউজ করে, ওই সিরিঞ্জ দিয়ে নানা রকম ড্রাগ ফাগ নেয়, তাদের কিন্তু এই রিস্কটা বেশি। কারণ কি, ওই যে একটা সিরিঞ্জে 10 জন নিচ্ছে, কার থেকে কার ছড়িয়ে যেতে পারে এগুলো। ট্রিটমেন্ট কি? ওয়েল, দেয়ার ইজ নো সাচ ট্রিটমেন্ট অফ এইডস। কিছু অ্যান্টিভাইরাল প্রোটিনস আছে যাদেরকে আমরা বলি গামা ইন্টারফেরন। এই গামা ইন্টারফেরন তোমার বডিতে ডক্টর অ্যাডমিনিস্টার করবে। কেন? কারণ এই গামা ইন্টারফেরন এই রিভার্স ট্রান্সক্রিপ্টেজকে ইনহিবিট করে, যার ফলে ভাইরাল আরএনএটা ভাইরাল ডিএনএতে কনভার্ট হয় না, এবং ভাইরাল আরএনএ নিজে নিজে রেপ্লিকেটও হতে পারবে না, মানে সংখ্যায় বাড়তেও পারবে না, এবং ট্রান্সলেট করে ভাইরাল প্রোটিনও তৈরি করতে পারবে না। ইট মাস্ট গো থ্রু দিস সাইকেল। তো এইখানে যদি আটকে দেওয়া যায়, তাহলে এই সাইকেলটা কন্টিনিউড হবে না, তুমি বেঁচে গেলে। বাট সেটা যত তাড়াতাড়ি অ্যাডমিনিস্টার করা হবে তত তোমার ড্যামেজ কম হবে। তো এই একটা পদ্ধতি আছে গামা ইন্টারফেরন, এছাড়া অ্যাজ সাচ কিন্তু এইডস এর কোনো ট্রিটমেন্ট নেই। তাই প্রিভেনশনের ওপরে এত জোর দেওয়া হয়, ডুজ অ্যান্ড ডোন্টস এত শেখানো হয়। সো দিস ইজ অল অ্যাবাউট এইডস।